চিত্রচিরে চৈত্র মাস। লেখনীতে মম সাহা। পর্ব সংখ্যা ২৪। চিত্রার আধো রহস্যমাখা কথা আধাই রইল। সে পুরোটা বিশ্লেষণ করল না বাহারের কাছে। কেবল কতক্ষণ বিজ্ঞ ব্যক্তিদের মতো ভাবুক হয়ে রইল, যেন রাজ্যের ভাবনায় মত্ত সে। হাঁটতে হাঁটতে বড় রাস্তা পেরিয়ে রিকশা নিল বাহার। দুজনই রিকশায় উঠে বসল। নিস্তব্ধ রাস্তা, হুড়মুড় করে বাতাস ছুঁয়ে দিয়ে যাচ্ছে আদুরে ভাবে। বাহার চুপ করে রইল, সাথে চুপ রইল চিত্রাও। আকাশের উপর থালার মতন চাঁদ। অক্টোবর এসেছে বিরাট জ্যোৎস্না নিয়ে, ঠান্ডা ঠান্ডা বাতাসে। শরীরে ক্লান্তিটাও খানিক বিশ্রামে গেল। কয়েকদিন পর তো আবার শীত আসবে। শীতকাল চিত্রার বেশ প্রিয়। কেমন মিষ্টি অলসতায় কাটে। চিত্রা আবার বেশ অলসতা প্রিয়। দুজনের নিশ্চুপ ভাবনার মাঝে রিকশা এসে থেমেছে চিত্রাদের গলির মুখে। চিত্রা ঝটপট বাহার ভাই টাকা বের করার আগে নিজেই রিকশা ভাড়া দিয়ে দিল। তা দেখে বাহার কিঞ্চিত হাসল। পকেট থেকে সিগারেট বের করে তা দুই ঠোঁটের ভাঁজে চেপে লাইটার জ্বালাতে জ্বালাতে বলল, বেশ চালাক হচ্ছ যে। বাহারের বাক্যের মানে চিত্রার ঠিক বোধগম্য হলো না। মুচকি হেসে সে বলল, আপনার সাথে থাকি আর চালাক হব না? তা বেশ ভালো, চালাক হতে ক্ষতি কি? তবে চিন্তা নেই, চাকরি পেলে তোমার রিকশা ভাড়ার দায়িত্বটা আমি নিজের কাঁধে না হয় নিয়ে নিব। আপনি চাকরি করবেন? হাঁটতে হাঁটতেই বাহারের দিকে তাকিয়ে চিত্রার প্রশ্ন। বাহার পায়ের কাছে খালি বোতলটাতে লাথি দিয়ে বলল, ভাবছি তো করব। রিকশা ভাড়াটা দেওয়ার জন্য হলেও চাকরি করা জরুরি। তারপর আমায় বিয়ে করবেন তো বাহার ভাই? চিত্রার প্রশ্নে বাহার বিশেষ অবাক হলো না, কারণ সে জানে বয়ঃসন্ধিরা আবেগ প্রকাশ করতে ভীষণ পছন্দ করে। আর কিছু কিছু ক্ষেত্রে মানুষ তার প্রিয় মানুষের ক্ষেত্রে একটু বেশি বেহায়া হয়ে যায়। চিত্রাও তার বাহিরে না। বাহারকে চুপ থাকতে দেখে চিত্রা আবার প্রশ্ন করলো, আমি আপনার এতটাই অপছন্দের? তুমি তো তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে, তাই না? ওই যে ভদ্র সুশীল ছেলেটাকে। বাহারের ঠাট্টা মাখানো কথায় ছোট হয়ে এলো চিত্রার মুখ। ক্ষীণ স্বরে সে বলল, আমার তো অভদ্র আপনিটাকেই পছন্দ। বয়ঃসন্ধির আবেগ দিয়ে ফাঁসাতে চাচ্ছ? একদম না, অষ্টাদশীর ভালোবাসা দিয়ে ফাঁসাতে চাচ্ছি। বাহার আর উত্তর দিল না। চিত্রা মন খারাপ করে বলল, চাকরিটা হবে তো? তোমার সাথে সংসার করতে হলে চাকরিটা হতেই হবে, তাছাড়া উপায় নেই। আচ্ছা, তোমার বাড়ির চিলেকোঠার ঘরের মতো একটা ঘরে কি কি আসবাবপত্র লাগবে বলো তো? সংসার সম্পর্কে ধারণা কম তো। বাহারের এমন অপ্রত্যাশিত কথায় হতভম্ব চিত্রা। চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল। সে চমকে যাওয়া কণ্ঠে বলল, এজন্যই কি চাকরির খোঁজ করছেন? তোমার ভাই বেকার বাহারের কাছে বোনকে দিবে না। যদি দেয় তাহলে না হয় খোঁজ না করলাম। চিত্রা কিছুক্ষণের জন্য বাক্যহারা হয়ে গেল। বাহার ভাই এত সহজে মেনে যাবে তা যেন তার ধারণার বাইরে ছিল। চিত্রা আর কিছু বলতে গেলেই থামিয়ে দিল বাহার। ক্ষীণ কণ্ঠে বলল, বাড়ি এসে পড়েছে, ভিতরে যাও। সংসার করতে হলে ভালো রেজাল্ট চাই, না হয় সেসব চিন্তা বাদ। চিত্রা এতক্ষণ এতটা অবাক হয়েছিল যে সে যে নিজের বাড়ির গেটের সামনে চলে এসেছে তা তার খেয়ালই ছিল না। বাহারের কথায় আশপাশ তাকিয়ে দেখল সত্যিই সে তার বাড়ির সামনে। বাহার চিত্রাকে আর কিছু না বলে সোজা হাঁটা ধরল। চিত্রা বেশ উচ্চ কণ্ঠে বলে উঠল, বাহার ভাই, আপনি আমার পুরো জীবনের লাল কালির পূর্ণতা, যা জলজল করবে আমার প্রাপ্তির খাতায়। বাহার অবশ্য কথাটা শুনেও ফিরে তাকালো না। চিত্রা কতক্ষণ বাহারের ফেরার অপেক্ষা করে বাড়ির ভেতর চলে গেল। বাহার বুঝল তার পিছে যে অষ্টাদশীর ছায়া নেই। বাহার আকাশের দিকে তাকিয়ে বেশ বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, রঙ্গনা, তুমি আমি বিশাল অপ্রাপ্তির জীবনে হয়তো আরও একটা অপ্রাপ্তি। বাহারদের অনেক স্বপ্ন ঠিকই থাকে, কিন্তু তা ঝরে যায় রাতের আধারে। তুমি সকাল অবধি থাকলেও পারো রঙ্গনা। বাহার খারাপ, তবে তার স্বপ্ন না। আমাদের একটা ছোট্ট সংসার হলে খারাপ হয় না। আমি অপ্রাপ্তির জোয়ারে গা ভাসিয়ে কিঞ্চিত প্রাপ্তি পেয়ে যেতাম তোমায় পেয়ে। আফসোস, বাহারদের জীবনের স্বপ্নগুলো ওই দূর আকাশের চেয়েও দূরের, যা ধরাছোঁয়ার বাহিরে। তুমি না হয় মেয়ে, বৃষ্টি হয়ে দিও ছুঁয়ে। বাহারের কথাগুলো কি শুনল রঙ্গনা? হয়তো না, তাতে কি? একটা গোটা রাত তো দেখলো সংসার সাজানো স্বপ্ন কত সুন্দর হয়। একটা গোটা আকাশ তো জানলো অপ্রাপ্তিদের কত বেদনা হয়।
মহিনের কেসটা বন্ধ করে দেওয়া হয়েছে আরও সপ্তাহখানেক আগে, একদম গোলকধাঁধার মতন। এটা একই জায়গায় কেমন ঘুরপাক খাচ্ছিল, তাই তো বন্ধ করে দেওয়া হয়। মহিনের ভাই মাহাতাবই বন্ধ করে দিতে বলে। এই গোলকধাঁধায় আর কতদিনই বা ঘুরপাক খাবে? এর চেয়ে থেমে যাক সব ঝামেলা। নুরুল সওদাগররা লাস্টে আরেকটা ক্লু পেয়েছিল যে অ্যাসিড নিক্ষেপ করা ছেলেদেরকে অনবরত যে সিম থেকে ফোন দেওয়া হতো, সেই সিমটা কার নামে। ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল ওই দুই ছেলের মাঝেই একজনের আইডি কার্ড দিয়ে সিম কেনা হয়েছিল। কাকে ধরবে আসামি হিসেবে? ওই ছেলে দুটোকেও তো খুন করা হয়েছে। পরপর তিনজন মানুষকে একই ব্যক্তি খুন করেছে, কিন্তু সঠিক স্বচ্ছ প্রমাণের অভাবে বন্ধ হয়ে গেল ইনভেস্টিগেশন। তপ্ত দুপুরে বিরক্ত ভঙ্গিতে মাহাতাব এসে বসল তার ঘরে। চাঁদনি নিচ থেকে ঠান্ডা শরবত নিয়ে এলো। আজকাল মাহাতাব হুটহাট করেই কেমন রেগে যায়, মেজাজ চরম খিটখিটে থাকে তার। চাঁদনি মাহাতাবের হাতে লেবুর শরবতটা ধরিয়ে দিয়ে আঁচল দিয়ে মাহাতাবের মুখের ঘাম মুছিয়ে দিতে নিলেই তার হাত আটকে দেয় মাহাতাব। চাঁদনি কিঞ্চিত অবাক হয়, উদ্গ্রীব হয়ে বলে, কি হয়েছে তোমার? অফিসে ঝামেলা হয়েছে? মাহাতাব শরবতটুকু খেয়ে বেশ শব্দ করে টেবিলের ওপর গ্লাসটা রাখে। তপ্ত শ্বাস ফেলে কর্কশ মেজাজে বলে, চাকরিটা চলে গিয়েছে। চাঁদনি বেশ অবাক হলো। মাহাতাব সবসময় বেশ কর্মঠ লোক, তার চাকরি যাওয়া তো কথা না। ব্যতিব্যস্ত হয়ে সে বলল, চাকরি চলে গিয়েছে মানে? কেন? মানুষ কি একজনের ভালো আরেকজন সহ্য করতে পারে? পারে না। যেমন তোমার মা পারেনি চিপটার ভালো সহ্য করতে, তেমন অফিসের কিছু মানুষ আমার ভালো সহ্য করতে পারেনি। চিপটার ঘর ছাড়তে হলো আর আমার চাকরি। চাঁদনি বেশ অবাক হলো তার স্বামীর কথায়, বেশ শক্ত কণ্ঠেও বলল, তুমি কিসের সাথে কি মেলাচ্ছ মাহাতাব? আমার মা তোমার গুরুজন হয়, সম্মান দিয়ে কথা বলো। যে নিজেই নিজের সম্মান রাখতে পারে না, তাকে আবার কিসের সম্মান দিব? হ্যাঁ, তোমার মা বলে তো আর সে অন্যায় করে পার পেয়ে যাবে না, তাই না? মাহাতাবের কথায় তুমুল তাচ্ছিল্যের সুর। চাঁদনি হতভম্ব চোখে তাকিয়ে রইল তার স্বামীর দিকে। অবশ হয়ে আসে তার অনুভূতিরা। সে বিধ্বস্ত কণ্ঠে কেবল বলে, মাহাতাব। মাহাতাব উত্তর দেয় না, গটগট পায়ে বেরিয়ে যায় ঘর থেকে। চাঁদনি কেবল ফ্যাল করে তাকিয়ে সেই দৃশ্য দেখে। বনানীর বিলাসবহুল এক ফ্ল্যাটের ডাইনিং রুমে রাতের খাবারের আয়োজনে বেশ তৃপ্তি নিয়ে আহার করছে ছোট্ট এক সুখী ফ্যামিলি। এই পরিবারটা নওশাদের, মা বাবা আর নওশাদকে নিয়ে তাদের ছোট্ট পরিবার। নওশাদ খেতে খেতে তার মা নওরিন খাতুনের দিকে তাকিয়ে বেশ আয়েশি ভঙ্গিতে বলল, মা, তোমাদের কিছু বলার ছিল। নওরিন খাতুন তখন মাছের কাটা বাছায় ব্যস্ত। ছেলের কথায় ছেলের দিকে তাকালো হাস্য উজ্জ্বল মুখ মহিলার। মিষ্টি করে শুধালো, কি কথা? তোমরা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছ, সেই সম্বন্ধেই কথা। নওশাদের বাবা ইলিয়াস খান খাবার চিবোতে চিবোতে বললেন, ও হ্যাঁ, ভালো কথা মনে করেছ। নুরুলদের বাড়ি থেকে তো আর কোনো খবর পেলাম না। আজই না হয় একবার কল দিয়ে জিজ্ঞেস করব। জিজ্ঞেস পরে করো, আগে আমার কথা শোনো বাবা। কি কথা? বাবার প্রশ্নে উত্তর দিতে সামান্য সময় নিল নওশাদ। অতঃপর বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আমরা সেদিন যখন নুরুল আঙ্কেলের মেয়েকে দেখতে গেলাম, সেখানে গিয়ে আমার পাত্রীকে পছন্দ না হয়ে তার বোনকে পছন্দ হয়ে গিয়েছে। নুরুল আঙ্কেলের ছোট ভাইয়ের মেয়েকে বিয়ে করলে আমি ওকেই করব। নওশাদের কথা শুনতেই খাবার থামিয়ে দিল নওরিন খাতুন। সে বেশ জোরেই বলে উঠলেন, অসম্ভব! অমন খাটো মেয়েকে তোমার কিভাবে পছন্দ হয়? কেমন বোকাশোকা হাবভাব! আমি রাজি না এই প্রস্তাবে। আমি রাজি মা, সেটাই কি যথেষ্ট না? ইলিয়াস খান নিজের স্ত্রীর দিকে তাকালেন, নম্র কণ্ঠে বললেন, রাখছো কেন নওরিন? মেয়েটা তো সুন্দরী, আর নওশাদ যেহেতু পছন্দ করেছে সেহেতু। নওরিন খাতুন খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন, মুখে অগাধ গম্ভীরতা ঢেলে বললেন, অসম্ভব মানে অসম্ভব। মেয়েটার মাঝে কেমন সাদামাটা ভাব, কখনোই আমি ওরে মানব না। আমি তো মানছি, তাহলে তোমার সমস্যা কোথায়? নওশাদও খাবার টেবিল থেকে উঠতে উঠতে মায়ের বিপরীতে কথা বলে উঠল। ছোটখাটো কথা কাটাকাটির এক পর্যায়ে সে ঘর ছেড়ে বেরিয়ে এলো। বাহিরে তখন তুমুল বৃষ্টি। ইলিয়াস খান বারবার পিছু ডাকলেন ছেলেকে, অথচ সে একটুও দাঁড়ালো না।
ঠান্ডা মানুষ রেগে গেলে এই একটা ঝামেলা। নওরিন খাতুনও ফুঁসতে ফুঁসতে ঘরে গিয়ে দৌড় দিলেন। বৃষ্টির মৌসুম বলে রাতে চিত্রাদের বাসায় খিচুড়ির আয়োজন করা হয়েছে। চেরিকে নিয়ে ওহিও এসেছে ওদের বাসায়। মাহাতাব এসেছে। একটা হইচই পড়ে গেছে ছোট্ট ফ্ল্যাটটাতে। রান্নাঘরে ব্যস্ত মুনিয়া বেগম। তার হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা ও ওহি। তুহিন ও মাহাতাব ড্রয়িং রুমে বসে হরেক রকমের গল্প জুড়ে দিয়েছে। বাহারকেও বেশ কয়েকবার আসতে বলার পর অবশেষে সে আসার জন্য রাজি হয়েছে। বাহিরে তখন অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। ওহির ফোনে টুংটাং মেসেজের আনাগোনা। নওশাদের মেসেজ দেখে ওহি আর রিপ্লাই দেয়নি। উদ্দেশ্য হাতের কাজ শেষ করে রিপ্লাই দিবে। এমনিতেই সে বিকালে কথার ছলে বলেছিল আজ এ বাসায় আসবে। তবুও নওশাদের এত জরুরি তলবের মানে খুঁজে পেল না সে। বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাহার যেই না চিত্রাদের বিল্ডিংয়ের প্রবেশ করতে নেবে, সেই মুহূর্তেই তার চোখে পড়ল ফর্সা সুন্দর পরিচিত পুরুষ দেহের প্রতিচ্ছবি। বাহারের কপালে ভাঁজ পড়ল। অবাক কণ্ঠে বলল, আপনি নওশাদ না? নওশাদ এতক্ষণ ভিজে একাকার। সামনের পুরুষটির মুখে হুট করে নিজের নাম শুনে সে বেশ চমকালো। থতমত খেয়ে বলল, হ্যাঁ আমি নওশাদ। আপনাকে তো ঠিক চিনলাম না। বাহার ফিসলে হাসলো, রহস্য করে বলল, চেনার কথাও না, তা এত রাতে এখানে কি? বাহারের প্রশ্নে কিছুটা হোঁচট খেল নওশাদ। কি বলবে ভেবে না পেয়ে কতক্ষণ আমতা আমতা করলো। অতঃপর কোনো উছিলা খুঁজে না পেয়ে বোকা বোকা কণ্ঠে বলল, অনেক বৃষ্টি তো, তাই এখানে দাঁড়িয়েছি। বনানীতে বুঝি দাঁড়ানোর জায়গা নেই? সোজা ধানমন্ডি এসে পড়েছেন দাঁড়ানোর জন্য? নওশাদ অবাক হলেন। সামনের ছেলেটা যে তার সম্পর্কে অনেক কিছু জানে তা আর বুঝতে বাকি রইল না তার। মাথা এপাশ ওপাশ ঘুরাতে ঘুরাতে সে কথা খুঁজে বেড়ালো। বাহারও ঠায় দাঁড়িয়ে দেখল নওশাদের কাণ্ড। নওশাদকে এখানে দেখে যতটা বিস্মিত হওয়ার কথা ছিল সে ততটা বিস্মিত হলো না। কারণ এর আগে ওহির সাথে প্রায় কয়েকবারই সে নওশাদকে দেখেছে। তাই হয়তো নওশাদের এখানে আসার কারণও আজ করতে পেরেছে। বাহারের বরাবরই ষষ্ঠীয় ইন্দ্রিয় বেশ প্রখর। বাহার তাই নওশাদকে স্বাভাবিক করার জন্য বলল, ওহির সাথে দেখা করবেন? তাহলে উপরেই চলুন। নওশাদ আবারও থতমত খেলো। অবাক কণ্ঠে বলল, আপনি ওহিকেও চিনেন? চিনব না? বেশ বুদ্ধিমতী মেয়ে সে। আপনি ভীষণ ভাগ্যবান বলা চলে। বাহারের চেয়ে নওশাদও বোধহয় কিছুটা কম চতুর না। তাই তো সে কায়দা করে বলে ফেলল, আপনি তাহলে অমন ভাগ্য ফেরালেন কেন? এবারও যেন বাহার অবাক হলো না, কারণ সে জানে বাহারের প্রতি ওহির যে মুগ্ধতা, সেই মুগ্ধতা ওহি প্রকাশ না করে থাকতে পারবে না। আমরা যখন একটা মানুষকে ভালোবাসি তখন চাই মানুষটাকে আগলে রাখতে, গোপনে রাখতে। আর আমরা যখন একটা মানুষের উপর মুগ্ধ হই তখন চাই সেই মুগ্ধতা প্রকাশ্যে আনতে, ছড়িয়ে দিতে আরো একটা মানুষের সামনে। ওহি দুটোই করেছে, ভালোবেসেছে, মুগ্ধ হয়েছে। তাই সে সব জায়গায় মুগ্ধতা না ছড়ালেও কিছু কিছু জায়গায় ঠিক প্রকাশ করেছে। নওশাদ আন্দাজে ঢিল ছুঁড়ে চুপ করে রইল। ওহি ভাষ্যমতে তার ভালোবাসার মানুষটা কিছুটা অগোছালো, এলোমেলো, গাছাড়া স্বভাবের। মেপে হাসে, ঠাট্টাও করতে জানে। আর সামনে পুরুষটির কাছে সেই সব গুণই বিদ্যমান। ঢিলটা যে খুব ভুল দিকে ছোড়েনি তা বুঝতে বাকি রইল না নওশাদের। তন্মধ্যেই বাহারের হা হা হাসি ভেসে এলো। হাসতে হাসতে সে বলল, ভাগ্যের সাথে মানানসই না হলে যত ভালো জিনিসই আসুক ভাগ্য তা গ্রহণ করে না। যেমন ওহি ম্যাচিউরড, সে আমাকে যতটুকু বোঝে ততটুকু আমায় কেউ বোঝেনি। তাতে কি? ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য পাই মনের শান্তি। ওহি আমার চিন্তা ভাগ করতে পারলেও মানসিক শান্তির কারণ হতে পারবে না কখনো। নওশাদ যে খুব ভুল আন্দাজ করেনি তা বাহারের কথায় বোঝা গেল। বাহারের কথায় গম্ভীরতা বেশ ভালো লাগলো নওশাদের। তাই তো সে মুচকি হেসে উত্তর দিল, সেজন্য আপনি ধন্যবাদ প্রাপ্ত। ভাগ্যিস সে আপনার মানসিক শান্তি হয়নি, তাহলে তো পরে আমাকেই অশান্তিতে কাটাতে হতো। বাহার আর নওশাদ সমস্বরে হেসে উঠল। ভেজা শরীর নিয়ে চিত্রাদের ফ্ল্যাটে প্রবেশ করলো বাহার। কিছু কুশলাদি বিনিময় করেই চলে গেল তুহিনের জন্য বরাদ্দকৃত রুমে। বৃষ্টির পানিতে ভেজার পর একটু গোসল না করলে কেমন কেমন যেন লাগে। বাহার ঘরে যাওয়ার আগে ওহিকে একটু ইশারা করে তার সাথে যেতে। ওহি অবশ্য এতে অবাক হয়। বাহার ভাই কখনো
আকারে ইঙ্গিতে কথা বলার মানুষ না। ওহি ঘরে ঢুকতেই বাহার গলা পরিষ্কার করলো, ঠাট্টার স্বরে বলল, তোমার জন্য কে যেন অপেক্ষা করছে নিচে। ওহি অবাক হলো, অবাক কণ্ঠে বলল, কে? বনানী থেকে ধানমন্ডি আসার গল্প। বাহারের হেয়ালি কথায় কপাল কুঁচকালো ওহি। আর প্রশ্ন না করেই সে দ্রুত প্রস্থান করলো রুম থেকে। বাহারও নিজের পকেট থেকে টুকটাক জিনিসপত্র বের করে গোসল করতে চলে গেল। এর আগেও এই বাড়িতে সে ২-১ বার গোসল করেছে, তাই তার টি-শার্ট এখানে আছে। দীর্ঘ ১৫ মিনিট পর প্রশান্তিকর গোসল দিয়ে বের হলো বাহার, চোখে মুখে তৃপ্তি। কিন্তু বের হয়ে চিত্রার টলমলে চক্ষু যুগল দেখে সে থেমে গেল। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে প্রশ্ন করল, কি হয়েছে? চিত্রা উত্তর দিল না, তবে মাথা নিচু করে আগের জায়গায় দাঁড়িয়ে রইল। বাহার এতে কিঞ্চিত বিরক্ত হলো, কপাল কুঁচকে বলল, এখানে দাঁড়িয়ে কোন জামাই মরার শোকে কাঁদছ? কাদার জন্য কি বাহিরে জায়গার টান পড়েছে? বাহারের দিকে অভিমানিনীর চোখ মেলে তাকালো চিত্রা। হাতের ভাঁজে চেপে রাখা কাঠালি রাঙা খামটা মেলে ধরে তাচ্ছিল্য করে বলল, আপনি তবে আমায় ভালোবাসেন না বাহার ভাই? চিত্রার হাতে নিজের অতি মূল্যবান খামটা দেখেই সাথে সাথে ছিনিয়ে নিল বাহার। ধমক দিয়ে বলল, কারো জিনিস জিজ্ঞেস না করে ধরেছ কেন? দুঃখিত বাহার ভাই। বাহারের মাথায় তখন দাউ দাউ করে জ্বলছে আগুন। সে জানে চিত্রা জেনে বুঝে ধরেনি, তবুও তার রাগ কমল না। চিত্রা কেবল এই অপরিচিত বাহার ভাইকে দেখল, যার খামের মাঝে ছিল ভালোবাসার বার্তাসহ চিঠি আর একটা নূপুর, আর চোখে ছিল ক্রোধ।